আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গুমের শিকার ব্যক্তিদের সম্পত্তি বণ্টনে আইন হবে বললেন আইন উপদেষ্টা। পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে প্রত্যাশা প্রাপ্তির ফারাক থাকলেও সমস্যা সমাধানের সদিচ্ছায় খুশি জনগণ। আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের তাগিদ। সমঝোতা অনুযায়ী কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের সাদপন্থীদের অবস্থান, মাওলানা সাদকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ব ইজতেমা করার ঘোষণা। বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতা ভিত্তিক জ্বালানি রূপান্তরের সম্পদ সংগ্রহে গুরুত্বারোপ, নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণের আহ্বান। এবং কম খরচ ও অধিক রোগ প্রতিরোধী হওয়ায় জনপ্রিয় খামারে মহিষ পালন, আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের অরণ্য সম্ভাবনাময় খাত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার ১০০ দিন পূর্ণ করেছে। প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক থাকলেও সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছায় খুশি দেশের মানুষ। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মব জাস্টিস বন্ধে কার্যকর ব্যবস্থা চান তারা। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও শহীদদের পরিবারের সদস্যদের সহায়তা বাড়াতে পদক্ষেপ গ্রহণের আহ্বান সমন্বয়কদের। মাসুদ শাকিলের রিপোর্ট। শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন লাখো মানুষের সমর্থনে ৩রা আগস্ট থেকে ফ্যাসিবাদ সরকার পতনের এক দফায় পরিণত হয়েছিল। গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট বিদায় নেয় ফ্যাসিস্ট সরকার। এর ৩ দিন পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয়া অন্তর্বর্তী সরকার নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে ১০০ দিন পূর্ণ করেছে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসা সরকার সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারল? কমে নাই, কমবে আস্তে আস্তে। উনি চেষ্টা করতেছে, তো চেষ্টা করলেই তো সবকিছু উপায় হয়। বাংলাদেশে আমার মনে হয় না যে ১০০ দিন এনাফ জাজ করার জন্য আর কি, একটু সময় লাগবে অবশ্যই। আর ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে বাংলাদেশ একটু এখনো পিছিয়ে আছে, সো এটা এনশিওর করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে মব জাস্টিসটা চলতেছে, এইটা আমার মনে হয় যে রিমার্কেবল একটা ইফেক্ট ফেলতেছে, কারণ এটাও তো সরকারের নিয়ন্ত্রণ করতে হবে। সমন্বয়করা বলছেন, গণমানুষের সমস্যা সমাধানে আন্তরিকতা আছে বলেই সরকারের উপর আস্থা আছে তাদের। কাজ এগোচ্ছে, অগ্রগতি হচ্ছে, কিন্তু মানে একটি বিপ্লব পরবর্তী সময়ে, অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ রাতারাতি পরিবর্তন আশা করে। তাদের আশা করাও অযৌক্তিক না, কিন্তু আসলে বাস্তবতা তো একটু অন্যরকম। এই জন্য রাতারাতি পরিবর্তনগুলো হয়ে যায় না। আমি দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে এবং আশা রাখি কাজগুলো হবে। সংস্কার কর্মসূচি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়া দরকার। সরকারকে জবাবদিহিতা রাখতে জনগণের সচেতন থাকা প্রয়োজন বলেও মনে করে সমন্বয়করা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা সংস্কারের একটি আন্দোলন যেভাবে বারুদ স্ফুলিঙ্গ ছড়িয়েছিল পুরো বাংলাদেশে, রূপ নিয়েছিল গণ অভ্যুত্থানে, হটিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট সরকারকে, এবং পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি হয়েছিল যে সরকার, তার ১০০ দিন পূরণ হয়েছে। মানুষের প্রত্যাশা, যাপিত জীবনের সমস্যা সমাধানের পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে এই সরকার বাংলাদেশকে একটি জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠা করার দীর্ঘমেয়াদী পথকে নিশ্চিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাসুদ শাকিল, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেছেন, খুনের চেয়ে গুম ভয়াবহ। যারা গুমের শিকার হয়েছেন তাদের সম্পত্তি বণ্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে। একই সাথে গুমের শিকার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। রাজধানীর একটি হোটেলে মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারের সহযোগিতায় এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স AFADর ২ দিনব্যাপী ৮ম কংগ্রেসের উদ্বোধন, যেখানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে কথা বলেন তিনি। খুন করার চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম। রিহ্যাবিলিটেশন এন্ড কম্পেনসেশন, উই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, শুধু এটুকু দাবি করি,
আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। আমরা এটার শেষ দেখে ছাড়বো। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সাথে রয়েছে। Government is with you and we have learned that we will give a direction that how best this government can work and achieve justice. Justice is the priority not only for the victims of enforced disappearances. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. অনুষ্ঠানে গুম প্রতিরোধে কঠোর আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সমঝোতা অনুযায়ী কাকরাইল মসজিদে প্রবেশ করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। সকাল থেকেই সাদপন্থী মুসল্লিরা কাকরাইল মসজিদ এলাকায় জড়ো হতে থাকেন। সেখানে রয়েছেন শহীদুল্লাহ রাজু, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু, আমরা জানি কাকরাইল মসজিদে সাদপন্থীরা জড়ো হয়েছেন সকাল থেকেই, তো সাদপন্থীদের বক্তব্য কি, তারা কি বলতে চাচ্ছেন? হাসিব, আগামী 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হওয়ার কথা রয়েছে টঙ্গী মাঠে। এর আগে মাওলানা সাদপন্থী যারা আছেন, মাওলানা সাদের অনুসারীরা, তারা আজকে সকাল 8টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান নিয়েছেন এবং জুম্মার নামাজ 12:30টার দিকে জুম্মার নামাজ তারা আদায় করেছেন এবং জুম্মার নামাজের পর তারা এখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছেন এবং বিপুল সংখ্যক তাবলিগ জামাতের অনুসারী তারা রাজধানীর শাহবাগ থেকে কাকরাইল মোড় পর্যন্ত কিন্তু অবস্থান নিয়েছিলেন। এবং আমি মাওলানা সাদপন্থী তাবলিগ জামাতের যে অংশটি আছে তার মুখপাত্র মুফতি নূরের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে যে কোনো মূল্যে এবার বাংলাদেশে যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, সে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ সহ আন্তর্জাতিক যারা তাবলিগের মুরব্বী আছেন তারা যেন বাংলাদেশে আসতে পারেন এবং তাবলিগ জামাতে অংশগ্রহণ করতে পারেন, সেই দাবিটি জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে প্রথম এক পর্বেই এই 7 বছর আগে যে বিভাজনের আগে এককভাবে তাবলিগের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতো, সেভাবেই যেন এবারও তাবলিগের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, সে দাবিটিও তারা করেছেন। এবং যদি সম্ভব না হয় সমঝোতার মাধ্যমে দুই দফায় এই বিশ্ব ইজতেমার কথা তারা জানিয়েছেন এবং বলছেন যে 2 দফায় হলে প্রথম দফায় মাওলানা সাদের যারা অনুসারী আছে তারা বিশ্ব ইজতেমা করতে চান। আর একটা কথা তিনি জানিয়েছেন যে তারা একাধিকবার মাওলানা জুবাইরের যারা অনুসারী আছে তাদেরকে সমঝোতার জন্য চিঠি দিয়েছেন এবং সমঝোতা হলে যে কোনো সমঝোতার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন বলেও জানিয়েছেন। এবং বিগত 12 তারিখ এবং আজকেও মাওলানা সাদের যারা অনুসারী তারা এই কাকরাইল মসজিদের তাদের সমাবেশ থেকে আগামী 7ই ডিসেম্বর সরাদি উদ্যানে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছেন এবং সেই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের যারা মুরব্বী আছেন তারা আসবেন এবং তারা মুসলিম উম্মার ঐক্যের জন্য সেই সমাবেশটি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে যারা মাওলানা সাদপন্থী যারা ছিলেন, তার মাওলানা সাদের অনুসারী যারা ছিলেন, তারা এখানে কাকরাইল মসজিদে অবস্থান করছেন এবং এই পুরো এলাকাটা কিন্তু তাদের অনুসারীরা অবস্থান করছিলেন এবং জুম্মার নামাজের পর সুশৃঙ্খলভাবে তারা এখান থেকে চলে যাচ্ছেন এবং তারা চান যে কোনো মূল্যে এবার জন্য মাওলানা সাদসহ তাবলিগের মুরব্বীরা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন। হাসিব। রাজু, আপনাকে ধন্যবাদ। কাকরাইল মসজিদের সামনে থেকে সরাসরি জানাচ্ছিলেন রাজু আহমেদ। আগের সমঝোতা অনুযায়ী ভোরে কাকরাইল মসজিদে প্রবেশ করেন তাবলিগ জামাতের সাদপন্থীরা। তাদের অভিযোগ, তৃতীয় একটি পক্ষ তাবলিগের মাঝে দ্বন্দ্ব তৈরি করছে। সাদপন্থীরা বলছেন, এবারের বিশ্ব ইজতেমায় যেন মাওলানা সাদ অংশ নিতে পারেন, সেটি প্রধান দাবি। রিপোর্টে আরও জানাচ্ছেন নাজিব বেগ। রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের সাদপন্থীদের প্রবেশ নিয়ে জুবাইরপন্থীদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। তবে সব শঙ্কা ছাপিয়ে সকাল 7:30টার কিছু পরে কাকরাইল মসজিদে শান্তিপূর্ণভাবে প্রবেশ করেন সাদপন্থীরা। নিয়ম অনুযায়ী এখানে 2 সপ্তাহ অবস্থান করবেন তারা। সাদপন্থীদের দাবি, তাবলিগ জামাতের মাঝে বিভক্তি তৈরি করছে আরেকটি পক্ষ। দেখেন, এখন যে আমরা বুঝাই নিলাম বা বুঝাই দিল, এরকমই চলতেছিল মনে করেন 7 বছর।
সেখানে কোনো গ্যাঞ্জামের কথা ছিল না, কিন্তু জিনিস হলো এটা এখানে একটা তৃতীয় পক্ষ এখানে কাজ করতেছে। আমরা লজ্জিত, আমরা ব্যথিত যে আজকে আমাদের এই ইসলাম এবং এই তাবলিগের মেহনতকে নিয়ে সাধারণ মানুষ আতঙ্কের ভিতর থাকে, সাধারণ মানুষ প্রেশানগ্রস্ত থাকে। এবারের ইজতেমায় মাওলানা সাদ আসতে পারবেন এমনটাই মনে করছেন তারা। ইজতেমা আসবে, আরো 3 মাস বাকি আছে। এর ভিতরে অনেক ধাপ প্রতিঘাত পার হয়ে, অনেক ধাপ পাড়ি দিয়ে আমরা সফলতার মুখ দেখব ইনশাআল্লাহ। হযরত জি আসবেন। তাবলিগ জামাতের দুপক্ষের দ্বন্দ্বের কারণে কাকরাইল মসজিদ এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। দুইটার গ্রুপের মধ্যে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে এবং আমরা মনে করি যে এটা শান্তিপূর্ণভাবে এটা পিসফুলি ট্রানজাকশন হয়েছে। ভেদাভেদ ভুলে একসাথে ইজতেমায় অংশ নেওয়ার কথাও বললেন মুসল্লিরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। 2025 সালের মধ্যে নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতা ভিত্তিক জ্বালানি রূপান্তরের জন্য সম্পদ সংগ্রহে গুরুত্ব আরোপ করেছেন কপ সভাপতি। অপরদিকে সম্মেলনের সাইড ইভেন্টে বাংলাদেশের জাস্ট ট্রানজিশনে আন্তর্জাতিক অর্থায়নের জোর দেওয়া হয়। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজের রিপোর্ট। জলবায়ু অভিঘাত মোকাবেলায় নানা প্রস্তাবনা, পরিকল্পনা ও উদ্যোগের পরেও যথাযথ অর্থায়ন ঘাটতিতে প্রত্যাশার বিপরীতে প্রাপ্তির পাল্লা অনেকটাই হালকা। সংকট নিরসনে জ্বালানি রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের চাহিদা পূরণের পাশাপাশি দায়িত্বশীল উত্তোলন, নির্গমন হ্রাস এবং পরিবেশগত ও সামাজিক মানদণ্ড মেনে চলায় জোর দেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি বলছে, বৈশ্বিক পরিস্থিতির বিপরীতে 2030 সালের মধ্যে দেশের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের সমান্তরাল কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজন প্রায় $12 বিলিয়ন। বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে বক্তারা তাই ন্যায্যতার ভিত্তিতে অর্থ বরাদ্দ ও ছাড়ে গুরুত্বারোপ করেন। যারা কার্বন নির্গমন করে তাদের মতো 13টা দেশ এখানে অনুপস্থিত। যেভাবে আলোচনা হচ্ছে, কপের প্রক্রিয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে। অনেক দেশ, নিউ পাপুয়া গিনি বের হয়ে গেছে, কালকে আর্জেন্টিনা তারা বের হয়ে গেছে। আসলে প্যারিস এগ্রিমেন্ট থাকবে কিনা, জলবায়ুর এই আলোচনা কোন দিকে যাচ্ছে, পৃথিবী কোন সংকটের দিকে যাচ্ছে, এটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। বাংলাদেশ থেকে আমরা যারা আসছি, আমরা বাংলাদেশ ওসি ফাউন্ডেশন এবং FES জার্মান ভিত্তিক একটি উন্নয়ন সংস্থা, আমরা জয়েন্টলি আজকে যে সাইড ইভেন্টটা করছি, আমরা এখানে আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটি দাবি আমরা পেশ করছি। সেটি হচ্ছে একটা নতুন আর্থিক স্ট্রাকচার দেখতে চাই এই সম্মেলনে। গত বছর যে জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম COP29 অ্যাপ্রুভ হয়েছে, সেটাকে ন্যাশনাল লেভেলে কেউ ইমপ্লিমেন্টেশন করে জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম, তার জন্য ডেডিকেটেড ফাইন্যান্সিং দরকার, যার ফলে ইনক্লুসিভ যে অ্যাপ্রোচটা জাস্ট ট্রানজিশনের ন্যাশনাল লেভেলে বাংলাদেশের ফিউচার যে NDC তৈরি হবে সেখানে রিফ্লেকশন হয় এবং জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম অ্যাডভান্স করা যায়। জলবায়ু অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অভিযোজন, প্রশমন ও জাস্ট ট্রানজিশনে ব্যাপক অর্থায়ন ও উদ্যোগের বিকল্প নেই বলে মত পরিবেশবাদী সংগঠনগুলোর। জলবায়ু পরিবর্তন বা জাস্ট ট্রানজিশন নিয়ে যখন আমরা কথা বলছি, জাস্টিস ফর ট্রানজিশন, আমরা জীবন যুদ্ধে নানা রকম জর্জরিত হচ্ছি এই ক্লাইমেট চেঞ্জের কারণে, এবং সেখানে শুধু যে উপকূলীয় অঞ্চলের লোকই সমস্যায় পড়ছেন তা না, এর সাথে অন্যরাও সমস্যায় পড়ছেন এবং সেখানে কিন্তু শ্রমিকরাও সমস্যায় পড়ছেন, তারা কাজ হারাচ্ছেন। এটা নিয়ে কিন্তু জোর আলোচনা হচ্ছে এবং আমরা সাইড ইভেন্টে এই কথাগুলো তুলে ধরছি বাংলাদেশ প্যাভিলিয়নে, এবং আমরা যারা কাজ করছি একসাথে, ঐশী ফাউন্ডেশন এবং প্রতিজন ফাউন্ডেশন, আমরা অন্যান্য ফাউন্ডেশন মিলিয়ে যখন এই কাজগুলো করছি, ভবিষ্যতে কী ধরনের অ্যাক্টিভিটিস করতে পারি এবং আমরা এই যে সমস্যা, এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, সেটাও কিন্তু আমরা করছি। ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের বিশ্লেষণ বলছে, বর্তমান নীতিমালা অনুযায়ী 2100 সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে 2.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাই সভ্যতা রক্ষায় যথাযথ পদক্ষেপের দাবিতে প্রতিদিনই সম্মেলন চত্বরে বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। চলমান সম্মেলনে জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও জ্বালানি কার্যক্রমে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনও অমীমাংসিত রয়েছে অনেকগুলো বিষয়। আর এই নিয়ে সম্মেলনের সাইড ইভেন্টগুলোতে চলছে আলোচনা এবং সমালোচনা।
সর্বোপরি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের কথা যুক্ত হচ্ছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, ইতিহাসে যার যতটুকু অবদান ঠিক ততটুকুই জানবে আগামী প্রজন্ম। বাংলাদেশের জন্মের ইতিহাসে শেরে বাংলা, ভাসানী ও জিয়ার অবদানের কথাও যুক্ত করা হচ্ছে। থাকছে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ। আরও জানাচ্ছেন মুস্তাফা মল্লিক। আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের কমপক্ষে ৯০% জানুয়ারি মাসের মধ্যেই সারা দেশের শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে আশা করছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাঠ্য বইয়ে বেশ কিছু বিষয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। এ অবস্থায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনাকে যুক্ত করে লেখা নতুন পাণ্ডুলিপিতে বই ছাপার কাজ শেষ পর্যায়ে। পরিমার্জন করতে গিয়ে আমরা জুলাই বিপ্লবের ধারণাকেও আমরা সেখানে আনার চেষ্টা করেছি। পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত, দশম শ্রেণী পর্যন্ত বইগুলোতে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন কন্টেন্ট আকারে এটি যাবে। প্রতি শ্রেণীর বইতে, বেশ কিছু বইতে আমরা জুলাই এই যে গ্রাফিতি আমাদের বাচ্চারা যে দেওয়ালে এঁকেছে, তাদের মনের কথা, তাদের স্বপ্নের কথা, সেগুলো আমরা দিয়েছি। আগে রাজনৈতিক একজন ব্যক্তির গুণকীর্তন এবং তার সাফল্য গাথা, তার বাণী, এগুলো যেত। এখন প্রশ্ন হতে পারে যে জুলাই বিপ্লবেরটা দিলেন কেন? জুলাই বিপ্লব তো শিশুদেরই বিপ্লব, শিক্ষার্থীদেরই বিপ্লব এবং সবার অংশগ্রহণ। পাঠ্য বইয়ে বাংলাদেশের জন্মের ইতিহাসে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী ও জিয়াউর রহমানের ইতিহাস গুরুত্ব দিয়ে যুক্ত হচ্ছে। থাকছে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণও। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুক্তিযুদ্ধের তিনি যুদ্ধকালীন উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন। তার কথাটা, তার ছবি কোথাও ছিল না, আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি। শেরে বাংলা একে ফজলুল হক, তাকেও খুব একটা বইতে খুব একটা জায়গা দেওয়া হয় নাই। আমাদের স্বাধীনতার যিনি ঘোষণা করেছেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর তৎকালীন জিয়াউর রহমান, তার যে একাধিক যে ভাষণ ঘোষণা, সেটাও আমরা সংযোজন করেছি। কিন্তু আবার পাশাপাশি ৭ই মার্চের যে ভাষণ শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু দিয়েছিলেন, সেটাও আমরা রেখেছি। সব মিলিয়ে আমরা কারো একক অবদান না, ইতিহাস যা তাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। তবে এবছরের বইতে খুব বেশি পরিমার্জন করার আমাদের সুযোগ ছিল না, যে কারণে আমরা যতটুকু দেওয়া সম্ভব ইতিহাসকে যাতে বিকৃতি না হয়েছে সেগুলোকে পরিমার্জন করে আমরা দেওয়ার চেষ্টা করি। এনসিটিবি বলছে, গত কয়েক বছর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পাঠ্য বইয়ের বড় একটি অংশ ভারত থেকে ছাপা হতো, কিন্তু এবার সব বই ছাপা হচ্ছে বাংলাদেশে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। কম খরচ এবং অধিক রোগ প্রতিরোধী হওয়ায় খামারে মহিষ লালন পালন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সাভারে এক শিল্পোদ্যোক্তা তার শিল্প প্রতিষ্ঠানের প্রতিটি জমিতে গড়ে তুলেছেন বিশাল প্রাণী সম্পদের খামার। তিনি বলছেন, মহিষ হতে পারে দেশের আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের অনন্য এক খাত। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। সাভারের শিল্পাঞ্চল এলাকায় শিল্পোদ্যোক্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম 5 একর জমিতে গড়ে তুলেছেন গবাদি প্রাণীর বড় খামার। খামারে গরু ছাগলের পাশাপাশি আছে গয়াল আর মহিষ। মুরাটা সবচেয়ে বেস্ট, মানে গ্রোথ এবং সব মিলে দেখতে সুন্দর, মানে দুধেও ভালো, মানে 14-15 লিটার, অনেকে 20 লিটারও পাওয়া যায় দুধ। আচ্ছা, জাফরাবাদি, এটা জাফরাবাদি জাত। এইগুলি আলবিনো না? অ্যালবিনো। ওর মাংস মুরার থেকে টেস্ট। সারা বছরে আমি সেল করি, কিন্তু কোরবানির পারপাসে মহিষ ছিল 200+ আর গরু ছিল 100-র উপরে। লাভের হিসেবে উদ্যোক্তা মহিষ পালনেই ভবিষ্যৎ সম্ভাবনা দেখছেন। 4 বছর ধরে আমি মহিষ পালতেছি। প্রতি বছর আমি দেখছি মানুষ এখন আস্তে আস্তে মহিষের প্রতি আগাচ্ছে। মহিষের যে রোগ বালাই না, এই জিনিসটা তো অনেকেই জানে না, যে এই মাংসটা স্বাস্থ্যের জন্য অনেক বেস্ট। একটা মুর্রা মহিষের যদি 1 টন হয়, এই মুর্রাটা আমরা সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা বিক্রি করি। 1 টনের একটা শাহিওয়াল 10 থেকে 15 লাখ টাকা বিক্রি হয়। তাহলে আমি 5 লাখ টাকা দিয়ে যে মাংসটা পাবো, আমি 10 লাখ টাকা দিয়ে তো ওই মাংসটা পাবো না। শখ থেকে শুরু হলেও এই খামার এখন হয়ে উঠেছে নিশ্চিত আয়ের উৎস। মোটামুটি মুনাফা অলমোস্ট 40-50 লাখ টাকা হয়, কোনো 20 লাখ, মানে কোনো সময় লাভ হয়, কোনো সময় লস হয়। চতুর্থ শিল্প বিপ্লব বিকশিত সময়ে প্রাণী সম্পদ খাত সহ কৃষিতে বিনিয়োগ বাড়ছে শিল্পোদ্যোক্তাদের। গত 2 দশকে বাংলাদেশে প্রাণী সম্পদ খাতের যে পরিবর্তন ঘটেছে, তার পেছনের এই কায়ুমদের মতো উদ্যোক্তারাই অগ্রণী ভূমিকা রেখেছে। শুধু বাণিজ্য নয়,
এই প্রাণী সম্পদের বিষয় বৈচিত্র্যের দিক থেকে শুরু করে তারা প্রযুক্তির ব্যবহারে এই খামার ব্যবস্থার একটা পরিবর্তন হয়েছে। এখন দরকার উৎপাদিত মাংস, দুধ এবং এর বাণিজ্যিক রূপ ভ্যালু অ্যাড করে ভোক্তাদের কাছে স্বল্প মূল্যে পৌঁছে দেওয়া। সাভারের রনকবাড়ি থেকে তারিক সিরাজ, চ্যানেল। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়েছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদ ফিরে এলাম। বিরতির পর স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। ক্যান্সার, কিডনি ও হৃদরোগের জন্য বরিশালবাসীকে আর দূর দূরান্তে ছুটতে হবে না। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হচ্ছে এই 3টি ইউনিট। আধুনিক চিকিৎসার সুযোগ পাবেন দক্ষিণের 11 জেলার মানুষ। বরিশাল থেকে আরিফুর রহমানের ভিডিওচিত্র ও সাইদ পান্থর তথ্য নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। দক্ষিণের 11 জেলার মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এ হাসপাতালে যুক্ত হচ্ছে নতুন 460 শয্যার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিট। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওই অঞ্চলের লাখ লাখ মানুষ। এই হসপিটাল পূর্ণাঙ্গ রূপে চালু হলে অত্র দক্ষিণবঙ্গের উন্নত চিকিৎসার জন্য, বিশেষ করে কিডনি, ক্যান্সার এবং হৃদরোগের জন্য আর দেশের বাইরে যেতে হবে না। বৃহৎ এই ভবনে উন্নত বিশ্বের মতোই থাকবে চিকিৎসার সকল সুবিধা। রোগী, স্বজন ও চিকিৎসকদের জন্য থাকবে এসকেলেটর, ভিন্ন ভিন্ন লিফট, সেন্ট্রাল এসি, ফায়ার লিফট ও নিজস্ব সাবস্টেশন। আমি মনে করি দক্ষিণবঙ্গের এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এই ভবনের মাধ্যমে, এই চিকিৎসা সেবার মাধ্যমে এই অঞ্চলের মানুষ খুব উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। দেশের মাটিতে স্বল্প ব্যয়ে কিডনি ট্রান্সপ্ল্যান্ট, ক্যান্সার চিকিৎসায় কেমো, হার্টের বাইপাস সার্জারির সুযোগ থাকবে নতুন ইউনিটগুলোতে। আমরাও তো চাই স্যাটিসফাইড পেশেন্ট অ্যান্ড সেফ ডক্টর, এটাও তো আমাদের এক্সপেকটেশন। দ্রুত ভবন হস্তান্তরে কাজ করছে গণপূর্ত বিভাগ। ভবন প্রায় আমরা 15 তলা পর্যন্ত আমাদের ফ্লোর ঢালাই সম্পন্ন হয়েছে। পাশাপাশি আমাদের যে ফিনিশিং ওয়ার্ক, ব্রিক ওয়ার্ক, প্লাস্টার, এগুলো কাজ চলমান আছে এবং বিভিন্ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হয়েছে। বর্তমানে প্রকল্পের মেয়াদ 2025 জুনের মধ্যে আমাদের প্রকল্পের যে বিভিন্ন অঙ্গ আছে সেই অঙ্গের কাজ সমাপ্ত করে আমরা প্রত্যয়ী সংস্থার নিকট হস্তান্তরের বাধ্যবাধকতা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 2021 সালের আগস্ট মাসে কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। রাজীব আহমেদ, চ্যানেল আই। সিরিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। গাজায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 24 ফিলিস্তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় 6 জন নিহত হয়েছে। রাজধানী বৈরুতেও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের বিশেষ কমিটি ও হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার যে অভিযোগ এনেছে তার সঙ্গে একমত নয় যুক্তরাষ্ট্র। এবারে জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে সাড়া ফেলেছে কৃষক। সময়ে পেঁয়াজ আবাদ করে কৃষক যে লাভ করে তার চেয়ে কয়েকগুণ লাভ করছেন গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। পেঁয়াজের ঘাটতি ও বাজারে অতিরিক্ত মূল্যের সময়ে নাসিক রেড এবং 53 জাতের পেঁয়াজ আবাদ হয় অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত। এ জাতের পেঁয়াজ আবাদে রোগবালাই কম হওয়ায় ফলনও ভালো বলছে কৃষক। দেশি পেঁয়াজের করতে এ পেঁয়াজ দ্বিগুণ এমনকি 3 গুণ ফলন পাওয়া যায় এবং দামও দ্বিগুণ থেকে 3 গুণ পাওয়া যায় যার কারণে এটা অধিক লাভজনক। আপনার আন সিজন হিসেবে এখন এটা ভালো চাহিদা, সামনের দিকে যেভাবে মানে তৈরি করা হচ্ছে তাতে আরো চাহিদা বাড়িয়ে যাবে মানুষের। অসময়ে চাষাবাদের জন্য এটা দুই দিক থেকে লাভ হয়, দামও বেশি পাওয়া যায়, খাটনও কম। গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের ফলে এ সময় পেঁয়াজের ঘাটতি মেটাতে এই জাতের পেঁয়াজ চাষ করা হচ্ছে বলছেন কৃষি বিভাগ। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় হারভেস্ট সংগ্রহ করতে পারবো এবং এটা বাজারজাত করতে পারবো। সবচেয়ে বড় বিষয় যে আমরা যে জাতটি ব্যবহার করছি এটার ফলন আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন বিঘা প্রতি 200 মণ পর্যন্ত ফলন হওয়ার সুযোগ আছে। আর এই সময় পেঁয়াজের দামও বেশি। গত বছর ভোলারহাট উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছিল 250 বিঘা জমিতে, যা এবছর বেড়ে দাঁড়িয়েছে 400 বিঘাতে। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
গ্রামীণ জীবনে চিরচেনা দৃশ্য হলেও খড়ের ঘর এখন বিলুপ্তির পথে। তবে পঞ্চগড়ের কিছু গ্রামে এখনও দেখা মিলে এসব ঘরের। আবহমান বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতেই কয়েকটি পরিবারের বসতভিটায় শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন খড়ের এসব ঘর। MR মুকুলের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। একসময় বাংলার প্রতিটি গ্রামেই খড়ের ঘরের দেখা মিললেও আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে সেই ঐতিহ্য। আধুনিকায়নের যুগেও পারিবারিক ও গ্রামীণ ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাজাগাঁও গ্রামের কয়েকটি পরিবার এখনও বসবাস করছে খড়ের ঘরে। এখন তো আগের মতো আর খড়ের ঘর নাই, এখন কম। প্রতি বাড়ি এখন তো মানুষের টাকা পয়সা হয়েছে, এখন মনে করেন পাকা বাড়ি করছে, টিনের বাড়ি করছে, এখন খড়ের বাড়ি কম। মানে যেমন গরম হয়, ঠান্ডা হয়, গরমকালেও ঠান্ডা আর ঠান্ডা কালেও মনে করেন গরম, মানে খড়ের ঘরের সুবিধাটা বেশি। আমার বাপের বাসা তো এরকম না আর কি, বিল্ডিং ঘর। আর এখানে শ্বশুর বাড়ি আসে দেখলাম যে এগুলা ঘর। আবার আমাদের পঞ্চগড়ে বাসা আছে, এটা গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার জন্য এগুলা বাড়ি আমরা রাখছি আর কি। শীত, বর্ষা কিংবা গ্রীষ্ম যে কোনো ঋতুতেই আরামদায়ক খড়ের ঘর। চুলা ঘর, গরু ঘর, গলা ঘর, পাক ঘর সবে আমার খড়ের ঘর, ফুসের ঘর। এটা আগিটা ঐতিহ্য বাপ দাদুর ধরে আছি আমরা। এটা এগুলো ঘর দেখতে অনেক সুন্দর, আবার এগুলো ঘরে থাকতে অনেক সুবিধা লাগে। নিজেদের মানে নিজের ঘর আমরা নিজে তৈরি করে মানে খুব মানে ভালো লাগে। বিলুপ্ত প্রায় এই ঘর সংরক্ষণের তাগিদ সব মহলের। এই খড়ের ঘর অত্যন্ত আরামদায়ক, বিশেষ করে শীতকালে এই ঘরগুলো গরম থাকে এবং গরমকালে ঘরগুলো ঠান্ডা থাকে। আমাদের এই শিল্প সংস্কৃতি এখন ধ্বংসের পথে এবং বিলীনের পথে। তবে এখনো পঞ্চগড় জেলা দু একটি আছে। এই ঘরগুলো যদি ঐতিহ্যগতভাবে দু একটি সংরক্ষণ করা যায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের ইতিহাস কথা বলবে। গ্রামীণ জীবনের সাথে জড়িয়ে থাকা হাতে গোনা এসব খড়ের ঘর কালের সাক্ষী হয়ে থাকবে প্রত্যাশা স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে হোঁচট খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্যারাগুয়ের কাছে 2-1 গোলে হেরেছে লিওনেল মেসির দল। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতালি। ইসরায়েলের সাথে ড্র করেও শেষ 8-এর টিকিট কাটল ফ্রান্স। গ্রিসকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের শুরুতেই সান্দ্রো টোনালির করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। 4 ম্যাচ পর জাতীয় দলে ফিরে বাঁচ একবার। গুমের শিকার ব্যক্তিদের সম্পত্তি বণ্টনে আইন হবে বললেন আইন উপদেষ্টা। পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের 100 দিনে প্রত্যাশা প্রাপ্তির ফারাক থাকলেও সমস্যা সমাধানের সদিচ্ছায় খুশি জনগণ। আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের তাগিদ। সমঝোতা অনুযায়ী কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের সাদপন্থীদের অবস্থান। মাওলানা সাদকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ব ইজতেমা করার ঘোষণা। বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতা ভিত্তিক জ্বালানি রূপান্তরে সম্পদ সংগ্রহে গুরুত্বারোপ। নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণের আহ্বান। এবং কম খরচ ও অধিক রোগ প্রতিরোধী হওয়ায় জনপ্রিয় খামারে মহিষ পালন। আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের জন্য অনন্য সম্ভাবনাময় খাত। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।